তুমি রাজকন্যা, তোমার শরীরে রাজরক্ত বইছে। তোমার স্থান রাজপ্রাসাদ। আজ আমি জানতে পারলাম আমি রাজকন্যা। তুমি শুধু একবার নিজের মুখে বলো, আমি যা শুনেছি সব মিথ্যে, সব ভুল। মা, ও মা, বলো না মা, বলো না সব মিথ্যে, সব ভুল। মা বলো না, আমি যা শুনেছি সেগুলো কোনোটা সত্যি নয়। বলো না মা, সব ভুল। বলো না সব মিথ্যে, বলো না মা। না পারুল, মিথ্যে নয়, মিথ্যে নয়। তুই সত্যি রাজকন্যা। আমার পালিতা মা গায়ত্রীর কথা মেনে নিতে পারিনি তখন। অবশেষে মা ষষ্ঠী নিজের রূপে দেখা দিয়ে আমার চোখ খুলে দিলেন। কে বলেছে তোর ভাই নেই? একজন নয়, 7 ভাইয়ের নয়নের মণি তুই। 7 ভাইয়ের আদরের বোন। জানলাম আমি শুধু রাজকন্যা নই, আমার 7টি ভাইও আছে। আমার পালিতা মা গায়ত্রী আমাকে নিয়ে গেল সাধু বাবার কাছে। সূর্যনগরের সেনাপতি ছিলেন তিনি, সেনাপতি বীর প্রতাপ। আমার পিতা রাজা মহেন্দ্রের বন্ধু। আমাকে যুদ্ধবিদ্যা শেখালেন সাধু বাবা, পরীক্ষা নিলেন। আমরা খবর পেয়ে বিদায় জানাতে এসেছি সবাই। আমার বন্ধু পশু পাখিরা বিদায় জানাতে এলো আমায়। সাধু বাবা আমাকে উপহার দিলেন এক আশ্চর্য ছোরা। এই নাও মা, এটা তোমার সঙ্গে রাখো। না মা, না না, দিনের আলোয় এই অস্ত্র কখনো বার করবে না। এটা কোনো সাধারণ ছোরা নয়, এর ক্ষমতা অসীম। যে কোনো বস্তুকে কাটতে এই অস্ত্র সক্ষম। শুধু একটা কথা মনে রেখো, সূর্যের আলোয় এই অস্ত্র কোনো কাজ করবে না। একদিন ছদ্মবেশে আমি রওনা হলাম সূর্যনগরের উদ্দেশ্যে। চলার পথে জঙ্গলে আবার দেখা হলো সূর্যনগরের সেনাপতি রাঘবের সঙ্গে। নকল রাজা সুরেন্দ্র হয়ে রানী মণিমল্লিকার জন্য অমলতাস গাছের পায়রার মুক্তোর ডিম সংগ্রহ করতে এসেছিল সে। ভয় পাস না তোরা, আমি থাকতে কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। সাবধান যুবক! থামো থামো,
যুদ্ধ থামাও, লড়াই চাই না আমরা। তুমি তুমি এখানে? দুধসাদামন পক্ষীরাজ, পারুল সেনের মান বাঁচা আজ। সেনাপতি মশাইকে ফাঁকি দিয়ে সেই মুক্ত ডিম নিয়ে উড়ে গেলাম আমি। পালাও পালাও। কিন্তু ফাঁকি দিতে পারলাম কই? তখন কি জানতাম এই সেনাপতি মশাই জুড়ে যাবে আমার জীবনের সঙ্গে। বুড়ো তাঁতির রেশমি সুতোর গাছে আমাকে নিয়ে গেল চাঁদের বুড়ির ঘরে। আইমা, চাঁদের বুড়ির উপহার নিয়ে ফেরার পথে পেলাম আরো কিছু আশ্চর্য উপহার। ও পারুল, একটু দাঁড়িয়ে যা ভাই। এত রাতে কে ডাকছে আমার? কে কে ডাকলো? আমি রে, আমি গোলাপি। তুই বল, কি বলবি? আমার খুব তাড়া আছে। গোলাপি গরু দিল তার জাদু ঘটি। নিলাম তোর উপহার, এবার খুশি তো? খুব খুশি। আম গাছ দিল তার জাদু আম। নিজের চরম বিপদের সময় সব ভুলে যে অন্যের বিপদের কথা মনে করে, তার মতো পরোপকারী বন্ধু আর কে হয়? হ্যাঁ, নে নে ধর, আর অমত করিস নি, ধর ধর। চর্মকার দিল তার জাদু জুতো। দেখবি এই জুতো তোর খুব উপকারে আসবে। যে সে জুতো নয় রে মা, এই জুতো পরে তুমি 5 দিনের পথ 1 দিনে পৌঁছে যাবে। সবশেষে চাঁদের বুড়ির প্যাটরা খুলে অবাক আমরা। ঠিক যেমনটি চেয়েছিলেন রানী মণিমল্লিকা তেমন শাড়ি, চুনির মতো উজ্জ্বল লাল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি। কি অপূর্ব তার বাহার! তাঁতি বুড়ো আর বুড়ি তো খুশিতে পাগল। চুনির মতো লাল উজ্জ্বল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন। রাজা মশাই যেমন যেমন চেয়েছেন হুবহু মিলে গেছে। দেখি রে মা, দেখি দেখি দেখি, আমায় একটু দেখি আনতে। বাহ, কি বাহার শাড়ি! বাড়িতে কেউ আছেন? পালকি এসেছে। পরের দিন রাজবাড়ি থেকে পালকি এলো আমাদের নিতে। রানীমার ডাক এসেছে, শাড়ি পছন্দ হয়েছে, এখন থেকে নাকি রাজবাড়িতেই থাকতে হবে। তাঁতি বউ আর তাঁতিকে ওদের সাথে ওদের মেয়ে হিসেবে আমিও রওনা হলাম রাজবাড়ির উদ্দেশ্যে। অবশেষে পৌঁছালাম আমার সেই স্বপ্নের রাজবাড়িতে, যেখানে বন্দী হয়ে আছে আমার মা, যেখানে জন্ম আমার, যেখান থেকে আমি পাবো আমার 7 ভাইদের খোঁজ, জানতে পারবো আমার পিতার পরিণতি। এই নকশাই তো আমি ছোটবেলা থেকে এঁকে চলেছি আলপনায়, সেলাই করেছি নকশি কাঁথায়।
আসনে, চাদরে কি করে এত মিল আমার ভাবনায় আর নকশায়। না, রাজবাড়ির যজ্ঞকুণ্ড এইভাবে নিভে যেতে পারে না। অশুভ নয়, আজ থেকেই রাজপ্রাসাদে সবকিছু শুভ হোক। কন্যা, তোমার নাম কি? আবার দেখা হলো সেনাপতি মশাইয়ের সঙ্গে। সেনাপতি মশাই বোধহয় আমায় চিনতে পেরেছিলেন। একদিন তার কাছে ধরা পড়ে গেলাম মা পদ্মাবতীকে কারাগার থেকে উদ্ধার করতে গিয়ে। অবশেষে আমার জন্মদাগ চিনিয়ে দিল আমাকে। ধরা পড়ে গেলাম সেনাপতি মশাইয়ের কাছে চিরজীবনের মতো। রানী মণিমল্লিকা তার এই পারুল দাসীকে হয়তো একটু বেশি ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু তার চোখকে ফাঁকি দিতে আমাকে বিশেষ বেগ পেতে হয়নি কখনো। পশু পাখিরা আমাকে সবসময় তাদের বন্ধু হিসেবে সাহায্য করে এসেছে। আর চিন্তা নেই, ঘুমের মধ্যে বড় রানী বুঝতেই পারবে না যে আমি নেই। আমাকে অনেক দূরে নিয়ে চলো, অনেক দূরে নিয়ে চলো, ওকে অনেক দূরে।
ওরে কে কোথায় আছো? বাঁচাও পারুলকে। ওরা অনেক দূরে আছে রানীমা, প্রায় 1 ক্রোশ দূরে। এখান থেকে ডাকলে তো ওরা কেউ শুনতে পাবে না। বাঁচাও! বাঁচাও! পাতালপুরি থেকে মাকে উদ্ধারের পর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে রানীমণি মল্লিকা। তন্ত্রমাতা তাকে মনে করায় তার আগে রাক্ষসী জীবনের কথা। মণি মল্লিকার মনে পড়ে সব। চেষ্টা কর, আরো চেষ্টা কর, তোর আগের জীবনের কথা মনে করার চেষ্টা কর। তুই ছিলি রাক্ষস কন্যা, মানবী রূপ ধরে মহেন্দ্রকে বিয়ে করেছিলি বলে রাক্ষস রাজ ক্ষিপ্ত হয়ে তোকে অভিশাপ দিয়েছিল। মনে পড়ছে কিছু? অঞ্জনা নদী তীরে মেছো বুড়ির মেলায় আমার দিকে নজর পড়ে রানী। পারুল, ওই মেছো বুড়ির মেলাতে এক জাদুকর তার মেয়েকে বাঁচানোর জন্য আমায় উপহার দিল এক আশ্চর্য জাদু মাদুলি। এই মাদুলি কপালে ঠেকিয়ে মন্ত্র বললে যে কেউ কুড়ে আঙুলের মতো ছোট হয়ে যাবে। মেলায় জেলেনিদের সাথে আমার নাচ দেখে রানী মণি মল্লিকা আরো উৎসাহিত হয় আমাকে বলি দেবার জন্য। তন্ত্রমাতা যেমন চেয়েছিলেন তুই তুই ঠিক তেমনই রে পারুল। সুন্দরী, ষোড়শী, নাচে গানে রন্ধনে গৃহকর্মে সমান পারদর্শী। এবার আমার রাক্ষস শক্তি ফিরে পাবার আর কোনো বাধা থাকবে না। মেলা থেকে ফিরে রানী যেন আমাকে চোখে হারালেন। আমি হলাম তার সর্বক্ষণের সঙ্গী। বিশেষ নজর দেওয়া হলো আমার উপর। তুই হলি আমার দাসীদের মধ্যে সেরা, তাই তো তোকে আমি সর্বক্ষণের সঙ্গী বানিয়েছি। কি রে, যাবি তো আমার সঙ্গে জঙ্গলে পুজো দিতে? ওদিকে তন্ত্রমাতার তন্ত্র সাধনা বলে রানী মণি মল্লিকা ক্রমশ একের পর এক ধাপ উত্তীর্ণ হয়ে চলেছে পূর্ণ রাক্ষসী হবার পথে। আজ থেকে তুই রাক্ষস কুলেরই একজন। অবশেষে এলো সেই দিন যেদিন আমাকে বলি দিয়ে পূর্ণ রাক্ষসীর ক্ষমতা অর্জন করবে রানী মণি মল্লিকা। গভীর রাতে মহারানী আমাকে ডেকে তুললেন, নিয়ে গেলেন গভীর জঙ্গলে যজ্ঞস্থলে বলির উদ্দেশ্যে। সেখানেই আমি জানতে পারলাম আমার প্রথম চাপা ভাইয়ের কথা। আর বলি দেওয়ার মুহূর্তে আমার জন্মদাগ দেখে চমকে উঠল রানী মণি মল্লিকা। রানীর হতবাক হওয়ার সুযোগে মুহূর্তে জাদুকরের জাদু মাদুলি কপালে ঠেকিয়ে ছোট হয়ে গেলাম আমি। তারপর সেনাপতি মশাইয়ের সাথে পালালাম সেখান থেকে। জাদু মাদুলি জাদুর খেলা, হটর পটর নিঝুম মেলা, করে আগুলে মূর্তিমান, ছাপ্পে যেত ছুচকো প্রাণ। হে ঈশ্বর, রানী মণি মল্লিকা যেন ওকে আর খুঁজে না পায়। কিন্তু কিন্তু কোথায় লুকালো পারুল? আমি কি করব?
এখানে লুকিয়ে দেখবো নাকি আশেপাশে খুঁজে দেখবো পারুলকে? জাদু মাদুলি জাদুর খেলা, হটর পটর নিজুম মেলা, যেমন ছিলাম তেমন রূপ, ছাপ্পি জাদুর চুপুর চুপ। তারপর রানীর চোখে ধুলো দিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে পাড়ি দিলাম অচিনপুরে, রাক্ষসপুরীর উদ্দেশ্যে।